গুড মর্নিং স্টুডেন্টস। মার্টিন লুথার কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রাকিবুল হাসান, তোমাদের বায়োলজির লেকচারার। লাস্ট ক্লাসে আমরা কোষ এবং এর গঠনের অনেকগুলো কোষীয় অঙ্গাণু সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি কোষীয় অঙ্গাণু, যা কিনা নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে এবং জীবের বংশগতির সমস্ত বৈশিষ্ট্য বংশানুক্রমে বহন করে, এরকম একটা গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু সম্পর্কে জানব, যার নাম ক্রোমোজোম। ক্রোমোজোমকে তোমাদের বইতে খুব সুন্দরভাবে একটা সংজ্ঞা দিয়ে প্রকাশ করা হয়েছে। সংজ্ঞাটার মধ্যে অনেকগুলো ইনফরমেশন একসাথে দেওয়া আছে। আশা করি যদি তোমরা বুঝে সংজ্ঞাটা পড়ো তোমরা খুবই উপকৃত হবে। দেখো, ক্রোমোজোমের যেই সংজ্ঞায় বেশ কয়েকটি ইনফরমেশন দেওয়া আছে। প্রথমে দেখো, কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত, অর্থাৎ ক্রোমোজোমটার অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। অনুলিপন ক্ষমতা সম্পন্ন। অনুলিপন ক্ষমতা বলতে বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা থেকে দুইটা বা হচ্ছে এর ভেতরে রেপ্লিকেশন বা একাধিককরণ একটা ক্ষমতা আছে। এছাড়া রং ধারণকারী, অর্থাৎ কোষটার মধ্যে যদি আমি রং দেই তাহলে ক্রোমোজোম সেই রংটা শোষণ করে। নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, অর্থাৎ ক্রোমোজোমটা গঠনিকভাবে প্রোটিন সমৃদ্ধ, অর্থাৎ নিউক্লিয় প্রোটিন দিয়ে মূলত ক্রোমোজোমটা গঠিত। যেসব সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ, অর্থাৎ অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সুতার মতন দেখতে। বংশগতীয় উপাদান, অর্থাৎ এটা বংশানুক্রমে পিতামাতা থেকে সন্তান সন্ততিতে এবং পরবর্তীতে বংশানুক্রমে, অর্থাৎ এক বংশক্রম থেকে প্রথম বংশ থেকে দ্বিতীয় বংশধর, তারপর তৃতীয় বংশধর, এভাবে পর্যায়ক্রমে যেতেই থাকে, অর্থাৎ এটা একটা বংশগতীয় উপাদান। মিউটেশন, অর্থাৎ এখানে নতুন কোনো বৈশিষ্ট্যর সংযোজন হতে পারে। প্রকরণ হয়, অর্থাৎ পরিবর্তিত হয়, প্রভৃতি কাজে ভূমিকা পালন করে, তাদেরকে ক্রোমোজোম বলে। অর্থাৎ ক্রোমোজোম হচ্ছে এক কথায় বলতে পারি নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত সূত্রাকৃতির একটা পদার্থ, যা কিনা অনুলিপন ক্ষমতা সম্পন্ন। আমি রং দিলে সেটা রং ধারণ করবে। রাসায়নিকভাবে সেটা নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত এবং বংশগতীয় উপাদান অবশ্যই, যা কিনা বংশানুক্রমে বৈশিষ্ট্যটা এক বংশধর থেকে অন্য বংশধরে নিয়ে যায়। এখানে মিউটেশনও সম্ভব, একইভাবে নতুন প্রকরণ তৈরি করাও সম্ভব। ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ, অর্থাৎ ক্রোমোজোমটা যদি আমি ভেঙে দেখি, যেটার কারণে এই ক্রোমোজোমটা সবচেয়ে বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ বংশগতীয় উপাদান হিসেবে নামকরণ করা যায়, তার প্রধান কারণ হচ্ছে এর প্রধান উপাদান ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আলোক অনুবীক্ষণের যন্ত্রে যখন আমরা একমাত্র বিভাজনরত কোষ, অর্থাৎ একটা কোষ থেকে যখন একাধিক কোষ তৈরি হয়, ঠিক ওই সময়টায় আমি যদি রং করি, কোষের মধ্যে রং দেই, তখন এই নিউক্লিয়াসটা ভেতরে ক্রোমোজোম দেখা যায়। আদারওয়াইজ ক্রোমোজোম কিন্তু মাইক্রোস্কোপের নিচে স্বাভাবিকভাবে দেখা যায় না খুব একটা। বিজ্ঞানী কার্ল নাজেলি সর্বপ্রথম উদ্ভিদ কোষের নিউক্লিয়াসে এই ক্রোমোজোমটা দেখেন। পরবর্তীতে আরও অনেক বিজ্ঞানী আছেন যারা কিনা ক্রোমোজোম দেখতে পান, তবে তাদের মধ্যে ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম এটাকে ক্রোমাটিন নাম দেন। এবং দেখা যায় যে বর্ণধারণ ক্ষমতার জন্য ডাব্লিউ ওয়েলডেয়ার এদের ক্রোমোজোম নামকরণ করেন। মূলত এই ক্রোমোজোম নামের পেছনে যদি আমরা দেখি, এটার মূলত হচ্ছে ক্রোমা শব্দের অর্থ হচ্ছে কালার বা বর্ণ, এবং সোমা অর্থ হচ্ছে বডি বা দেহ। কাজেই ক্রোমোজোম অর্থ বোঝায় হচ্ছে
ক্রোমোজোম অর্থ বোঝায় তাহলে আমরা দেখতে রঞ্জিত দেহ বা রং ধারণকারী দেহ, কারণ একমাত্র এরাই দেখা যায় যে কোষ বিভাজনের সময় রংটা খুব ভালোভাবে ধারণ করে এবং এদেরকে দেখা যায়। এছাড়া সাটন এবং বোভেরি ক্রোমোজোমকে বংশগতীয় বৈশিষ্ট্যের বাহক এবং ধারক হিসেবে বর্ণনা করেন। পরবর্তীতে সর্বপ্রথম মানুষের শরীরে ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করেন হচ্ছে থিওফিলাস পেইন্টার, অর্থাৎ মানুষের শরীরে যে 23 জোড়া ক্রোমোজোম সেটা প্রমাণ করেন বা প্রকাশ করেন হচ্ছে থিওফিলাস পেইন্টার। ওকে, ক্রোমোজোমের সংখ্যাটা যখন বলেই ফেললাম, মানুষের দেহে 23 জোড়া ক্রোমোজোম, এটা মূলত হচ্ছে এক এক প্রজাতিতে এক এক সংখ্যায় হয়ে থাকে। সাধারণত 2 থেকে প্রায় 1600 পর্যন্ত এটার সংখ্যা হতে পারে। ফার্নবর্গীয় উদ্ভিদে সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম দেখা গিয়েছে, আবার দেখা যায় যে পুষ্পক উদ্ভিদে সর্বনিম্ন সংখ্যক ক্রোমোজোম দেখা যায়। মানুষের শরীরে 23 জোড়া ক্রোমোজোম মাত্রই বললাম, অর্থাৎ মানুষের ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া বা 46টি। এর মধ্যে 2টা হচ্ছে সেক্স ক্রোমোজোম এবং বাকি 22 জোড়া অর্থাৎ 44টি হলো অটোজোম। এটা অটোজোম কি আর সেক্স ক্রোমোজোম কি, এটা আমরা ক্রোমোজোমের যেই প্রকারভেদ সেখানে যেই দেখি, পরবর্তীতে আমরা পড়ব। তো উচ্চতর জীবে সাধারণত দেখা যায় যে প্রতি দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 2 থেকে 80 এর মধ্যেই হয়ে থাকে। তো চলো আমরা দেখি ক্রোমোজোমের আসলে যেই ভৌত গঠন বা গঠনগতভাবে দেখতে আসলে কীরকম ক্রোমোজোমটা। ক্রোমোজোমটা দেখতে মূলত হচ্ছে এরকম, কারণ এটা হচ্ছে শুধুমাত্র যখন আমরা ক্রোমোজোমটা কোনো একটা কোষ বিভাজন হয়, আমরা রঞ্জিত করি কোষটাকে, তখনই শুধুমাত্র ক্রোমোজোমটা দেখা যায় এবং সবচেয়ে ভালো যেই পজিশন, সেই পজিশনে আমরা ক্রোমোজোমটাকে যখন দেখি তখন দেখতে এরকম দেখা যায়। এখানে অনেকগুলো কোষীয় উপাদানের নাম বলা হয়েছে, যেমন হচ্ছে টেলোমিয়ার। 2টা বাহু দেখানো হয়েছে, প্রথমে বলি। 2টা বাহুর মাঝখানে একটা হচ্ছে কনস্ট্রিকশন বা কুঞ্জন আছে, যাকে আমরা মুখ্য কুঞ্জন বলি, ইংরেজিতে বলা হয় প্রাইমারি কনস্ট্রিকশন। এটার মাঝখানে ঠিক ছোট্ট একটা পয়েন্ট আছে যেটাকে বলতেছি কাইনেটোকোর। পুরা যে বড় পার্ট সম্পূর্ণটাকে বলতেছি হচ্ছে গোলাকার, যে সম্পূর্ণ বড় পার্ট এটাকে বলতেছি হচ্ছে সেন্ট্রোমিয়ার। 2টা বাহু 2টাকে আলাদা আলাদা হয়ে বলতেছি হচ্ছে ক্রোমাটিড। একেবারে বাহু 2টার শেষ প্রান্ত যেটা, ওটাকে বলতেছি টেলোমিয়ার। এছাড়া এটার ভেতরে যেই পেঁচানো দাগ, এটাকে বলতেছি হচ্ছে ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন। এরকম গৌণকুঞ্জনের মতনই ছোট আরেকটা কুঞ্জন আছে, মুখ্য কুঞ্জনের মতনই ছোট আরও 2টা কুঞ্জন আছে, যেটাকে গৌণকুঞ্জন বলতেছি বা সেকেন্ডারি কনস্ট্রিকশন বলা হয়। সবার লাস্টে গৌণকুঞ্জনের পরবর্তীতে 2টা স্যাটেলাইট বা স্যাট বলা হয়। এরকম একটা গঠন আছে। এইগুলো নিয়ে আমরা এখন ডিটেলস পড়ব। ছবিটা একটু খেয়াল করে রেখো, আমরা আসবো ছবিতে। দেখো এখানে আমরা লিখেছি যে ক্রোমাটিন প্রথম উপাদানই হচ্ছে ক্রোমোজোমের, সেটা হচ্ছে ক্রোমাটিন। ক্রোমোজোমের এইটাই হচ্ছে মূল উপাদান বা রঞ্জিত সূত্রাকার দেহ, যা প্রকৃতপক্ষে ডিএনএ প্রোটিন দিয়ে তৈরি। প্রাথমিকভাবে আমরা বলেছিলাম যে নিউক্লিয় প্রোটিন দ্বারা তৈরি, সেই নিউক্লিয় প্রোটিন যৌগের মূলত হচ্ছে এই ক্রোমাটিন ফাইবারটা তৈরি হয়। দেখা যায় যে হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত হয়ে এই ডিএনএকে বলা হয় হচ্ছে নিউক্লিওজোম, এবং এই ক্রোমাটিন তন্তুকে তখন 2টা ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় হচ্ছে হেটারোক্রোমাটিন, আরেকটা হচ্ছে ইউরোক্রোমাটিন। হেটারোক্রোমাটিন মূলত হচ্ছে ইন্টারফেজ এবং প্রোফেজ পর্যায়ে ক্রোমাটিনের যে অংশটা অধিক পরিমাণে কুণ্ডলিত এবং নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে তাকে বলা হয় হচ্ছে হেটারোক্রোমাটিন।
আর মেসেঞ্জার আরএনএ মূলত হচ্ছে এই হেটারোক্রোমাটিনটা সংশ্লেষে অংশগ্রহণ করে না। পক্ষান্তরে ইউরোক্রোমাটিন হচ্ছে সবচেয়ে কম কুণ্ডলিত এবং সক্রিয় ডিএনএ ধারণকারী অংশ। অর্থাৎ হেটারোক্রোমাটিন আর ইউরোক্রোমাটিন মূলত হচ্ছে ডিএনএ ধারণকারী দুইটা অংশ। একটা হচ্ছে নিষ্ক্রিয়, সবচেয়ে বেশি সংখ্যক নিষ্ক্রিয় ডিএনএ ক্যারি করে, আর একটা হচ্ছে সবচেয়ে সক্রিয় এবং কম কুণ্ডলিত ডিএনএ ধারণ করে, সেটা হচ্ছে ইউরোক্রোমাটিন। আরেকটা কাজ, দুটার মধ্যে পার্থক্য আছে, সেটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ সংশ্লেষণে অংশগ্রহণ করে না হচ্ছে হেটারোক্রোমাটিন, আর মেসেঞ্জার আরএনএ সংশ্লেষণে অংশগ্রহণ করে হচ্ছে ইউরোক্রোমাটিন। ছবিতে চলো আমরা ক্রোমাটিনটা আরেকবার দেখে আসি। এই হচ্ছে ক্রোমাটিন। মূলত হচ্ছে ভেতরের এই পেঁচানো যেই পার্টগুলো, এগুলোকেই ক্রোমাটিন বলা হলো, যার একটা পার্ট হচ্ছে হেটারোক্রোমাটিন, আরও কিছু অংশ নিয়ে গঠিত হচ্ছে ইউরোক্রোমাটিন। পরবর্তী পার্ট হচ্ছে ক্রোমাটিড। মূলত ক্রোমাটিডটা হচ্ছে এই যেই দুইটা বাহু ক্রোমোজোমের, এই দুইটা বাহু নিয়ে হচ্ছে বলা হয় হচ্ছে ক্রোমাটিড। মাইটোসিস কোষ মানে সেল ডিভিশনের সময় প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো প্রথম দৃষ্টিগোচর হয়, অর্থাৎ দেখা যায়, এবং পরবর্তীতে মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো একেবারে ঠিক লম্বালম্বিভাবে ভেঙে যায় দুইটা অংশে। প্রত্যেকটা অংশের নামই হচ্ছে মূলত ক্রোমাটিড। প্রতিটি ক্রোমোজোমে সমান এবং সমান্তরাল একজোড়া ক্রোমোজোম মানে একজোড়া ক্রোমাটিড থাকে। এরা সাধারণত সিস্টার ক্রোমাটিড নামে পরিচিত। ঠিক একইভাবে আমি যদি পার্শ্ববর্তীতে আরেকটা ক্রোমোজোম আঁকতাম এভাবে, তাহলে এই দুইটাকে বলা হয় হচ্ছে সিস্টার। এই দুইটা আরেকটা যদি ক্রোমোজোম আঁকি আমরা এখানে পাশে, তাহলে কালারটা চেঞ্জ করে দিই। এই দুইটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। পক্ষান্তরে এইটা আর এইটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। অর্থাৎ এই কালারটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, আর এই কালারগুলো হচ্ছে সিস্টার ক্রোমাটিড। ক্রোমোজোম যখন বিভাজিত হয় এবং যখন কোষ বিভাজনে এই ক্রোমোজোমের লম্বালম্বি বিভাজনের সময় এই সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে যখন আমরা মায়োসিস সেল ডিভিশন বা যাই এবং নতুন প্রকরণ সৃষ্টি হয় বা নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়, তখন এই সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিডটা চেনা খুবই দরকার। প্রতিটি ক্রোমোজোমের মূলত হচ্ছে দেখা যায় যে আধুনিক ধারণা অনুযায়ী এই ক্রোমাটিডটা একটি একক ডিএনএ অণু দ্বারা গঠিত। বিজ্ঞানী ভেজডভস্কাই এদের ক্রোমোনেমাটা অর্থাৎ একবচনে ক্রোমোনেমা নামে অভিহিত করেছেন। এর পরবর্তীতে যেই কোষ ক্রোমোজোমের যেই পার্ট, সেটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। এখানে দেখো যেই পার্ট, সেটার নাম হচ্ছে, এই পার্টটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার মূলত হচ্ছে প্রতিটি ক্রোমোজোমেই একটি অরঞ্জিত অঞ্চল, অর্থাৎ ঠিক মাঝ বরাবর থাকে। এই জায়গাটা মূলত অন্ধকারচ্ছন্ন থাকে। এই সেন্ট্রোমিয়ার মূলত হচ্ছে সিস্টার ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার অঞ্চলেই অত্যন্ত দৃঢ়ভাবে সংযুক্ত থাকে, এবং সেন্ট্রোমিয়ারের অবস্থানটি ক্রোমোজোমে একটি খাঁজ এর সৃষ্টি করে। এই খাঁজকেই বলা হয় হচ্ছে মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন। আদর্শ ক্রোমোজোমে মূলত একটি মাত্র সেন্ট্রোমিয়ার থাকে।
কিন্তু যদি অস্বাভাবিক অবস্থায় একটি ক্রোমোজোমে দুইটা বা একাধিক সেন্ট্রোমিয়ার থাকতে পারে, আবার কখনো একটিও সেন্ট্রোমিয়ার দেখা নাও যেতে পারে। এর পরবর্তীতে আছে হচ্ছে আর্ম বা বাহু। আমরা মূলত দুইটা বাহু দেখতেছি এখানে, 1 দেন 2। এই দুইটা বাহু মূলত হচ্ছে সেন্ট্রোমিয়ারের দুই পাশে থাকার জন্য দুইটা বাহু বলা হয়েছে। যদি একাধিক সেন্ট্রোমিয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু বাহুর দুইয়ের অধিক হতে পারে, তবে প্রতিটি ক্রোমোজোমেই দুইটা বাহু থাকে, অর্থাৎ সেন্ট্রোমিয়ার যেহেতু স্বাভাবিকভাবে একটা থাকে, সো ক্রোমোজোমে দুইটা বাহুই ধরা হয় এবং বাহু দুইটা সমান দৈর্ঘ্য বিশিষ্ট বা অসম দৈর্ঘ্য বিশিষ্ট হতে পারে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী মূলত হচ্ছে বাহু দুইটার দৈর্ঘ্য নির্ধারণ করা হয় এবং এর উপর ভিত্তি করে ক্রোমোজোম কিন্তু বিভিন্ন ধরনেরও হতে পারে। এর পরবর্তী সেটা হচ্ছে কাইনেটোকোর। কাইনেটোকোর মূলত হচ্ছে সেন্ট্রোমিয়ারের ঠিক মাঝে সবচাইতে ছোট গাঠনিক অবকাঠামো বিশিষ্ট একটি পার্ট। এটি মূলত হচ্ছে মাইক্রোটিউবিউল সংযুক্ত থাকে। এর পরবর্তীতে ক্রোমোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের একটি গঠনিক অংশ, যা কিনা মাইটোসিস সেল ডিভিশনের প্রোফেজের সূচনা লগ্নেই ক্রোমোজোমের দেহে ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকার মতন থাকে। কিন্তু মিওসিস বা মায়োসিস সেল ডিভিশনের সময় প্রথম প্রোফেজের যেই প্যাকাইটিন উপদশা, সেখানে ক্রোমোমিয়ারের সংখ্যা এবং অবস্থান স্পষ্ট দেখা যায়। মূলত আমরা যেটা বললাম প্রোফেজটা তোমরা জানো, মাইটোসিস সেল ডিভিশন আমরা নিচের ক্লাসে পড়েছি আগের ক্লাসে, কিন্তু মিওসিস সেল ডিভিশনটা আমরা জানবো এরপরে। তো জাস্ট এখন জেনে রাখো যে মিওসিস সেল ডিভিশনের যে প্রথম প্রোফেজ, সেখানে একটা উপদশার নাম হচ্ছে প্যাকাইটিন, সেখানে ক্রোমোমিয়ারের যে সংখ্যা এবং অবস্থানটা তখন স্পষ্ট দেখা যায়। এর পরবর্তীতে আছে গৌণকুঞ্জন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন, যেটা এখানে দেখা যাচ্ছে এই ছবিতে। এটা মূলত হচ্ছে মুখ্য কুঞ্জন ছাড়া যদি ক্রোমোজোমের কোথাও কোনো আলাদা আরেকটা কুঞ্জন থেকে থাকে, তখন সেটাকে আমরা বলতেছি সেকেন্ডারি কুঞ্জন বা গৌণকুঞ্জন। কোনো একটা ক্রোমোজোমের বাহুতে এক বা একাধিক গৌণকুঞ্জন থাকতে পারে। গৌণকুঞ্জনকে মূলত হচ্ছে নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল বলা হয়, অর্থাৎ গৌণকুঞ্জনের পরেই কিন্তু যেই ছোট পার্ট থাকে সেই পার্টটাই মূলত হচ্ছে নিউক্লিওলাসের মধ্যে প্রবেশকৃত অবস্থায় থাকে। এবং সবচাইতে মজার যেই নাম এর পরবর্তীতে আমরা পাচ্ছি সেটা হচ্ছে স্যাটেলাইট। এই স্যাটেলাইটটাই মূলত হচ্ছে নিউক্লিওলাসের ভেতরে সংযুক্ত থাকে। কোনো কোনো ক্রোমোজোমের এক বাহুর প্রান্তে সাধারণত ক্রোমাটিন সূত্র দ্বারা সংযুক্ত প্রায় গোলাকৃতির একটি অংশ দেখা যায় ক্রোমোজোমের প্রান্তের দিকের, এবং এই গোলাকৃতি অঞ্চলটি মূলত হচ্ছে স্যাটেলাইট। সংক্ষেপে আমরা স্যাট নামে জানি, SAT। অন্যভাবে বলতে পারি যে নিউক্লিওলাস বহনকারী ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলা হয়। এটা মূলত হচ্ছে তুলা, পাট বা ছোলা ইত্যাদি উদ্ভিদে কোনো কোনো ক্রোমোজোমের স্যাটেলাইট মূলত হচ্ছে স্যাট ক্রোমোজোমটা থাকে। স্যাট নামক সেকেন্ডারি কুঞ্জন নিউক্লিওলাস গঠনে মূলত হচ্ছে সহায়তা করে। এছাড়া আরও কিছু পার্ট থাকে যেটা হচ্ছে প্রাথমিকভাবে দৃষ্টিগোচর হয় না। তার মধ্যে অন্যতম হচ্ছে টেলোমিয়ার। একেবারে টেইল পার্ট বা হচ্ছে একেবারে প্রান্তীয় দিকে এই টেলোমিয়ারটা দেখা যায়। প্রথম বিজ্ঞানী হচ্ছে H.J. মুলার। এর মতে ক্রোমোজোমের উভয় প্রান্তের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলটাই হচ্ছে টেলোমিয়ার। অধিক বয়সে মানুষের সাধারণত হচ্ছে জরার
রোধে, মানে জরা বলতে হচ্ছে থেমে, মানে লড়াচড়া করতে কষ্ট হয় বা শরীরে মানে মুভমেন্টটা তার জন্য কষ্টকর হয়ে যায়, এইগুলো রোধ করার জন্য এই টেলোমিয়ার বিশেষ ভূমিকা রাখে বলে ধারণা করা হয়। তো টেলোমিয়ারটা হচ্ছে মূলত হচ্ছে টেলোমারেজ এনজাইম মানুষের এই জরা রোধে কাজ করে। এই টেলোমিয়ারের যে টেলোমারেজ এনজাইম, এটাই মূলত হচ্ছে মানুষের এই জরা রোধে সহায়তা করে। ক্রোমোজোমের মাথায় ডিএনএ এর যে রিপিটেড সিকোয়েন্স হচ্ছে টেলোমিয়ার, অর্থাৎ পুনরায় যদি আবার সেই একই ধরনের সিকোয়েন্স শুরু হয় যেখানে সেটাকেই বলা হয় হচ্ছে টেলোমিয়ার। কোষ বিভাজনে ডিএনএ এর কোডিং অঞ্চলকে ধ্বংসপ্রাপ্ত হতে রক্ষা করা হচ্ছে এর প্রধান কাজ। একটি কোষ কতবার বিভক্ত হবে টেলোমিয়ার মূলত হচ্ছে তা নির্ধারণ করে, এবং প্রতি বিভাজনে টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকে। তাই এর দৈর্ঘ্য পরিমাপ করে বলা যায় যে ওই কোষটি আর কতবার বিভাজিত হবে আর জীবটি কতকাল বাঁচবে। এক হিসেবে দেখা যায় জন্মকালে টেলোমিয়ারের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 35, মানে জন্মকালে হচ্ছে সেটা 8000 বেস পেয়ার, এবং 35 বছর বয়সে সেটা কমে চলে যায় হচ্ছে 3000 বেস পেয়ার, এবং 65 বছর বয়সে সেটা একেবারে অর্ধেক হয়ে যায় 3000-এর, সেটা হচ্ছে মাত্র 1500 বা 1500 বেস পেয়ার। এর পরবর্তী স্টেপে যেটা ক্রোমোজোমের ভৌত গঠনে বিদ্যমান সেটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বলতে মূলত আমরা বুঝি যে কোনো একটা কোষীয় অঙ্গাণুর ভেতরে যেই তরল বা অর্ধতরল পদার্থ রয়েছে সেটা, এখানে ক্রোমাটিন সূত্রের চারিদিকে পেলিকল দ্বারা আবৃত প্রোটিন এবং আরএনএ পদার্থের স্তরকে মূলত হচ্ছে ম্যাট্রিক্স বা মাতৃকা বলে। সর্বশেষ যেই পার্ট সেটা হচ্ছে পেলিকল। ম্যাট্রিক্স সহ ক্রোমোজোমের বাহিরে একটি পাতলা আবরণী কল্পনা করা হয়, এটাকেই বলা হয় মূলত হচ্ছে পেলিকল। এই ছিল ক্রোমোজোমের ভৌত গঠন, যা আমরা ছবির সাহায্যে দেখলাম এবং আশা করি আমরা বুঝেছি। এর পরবর্তীতে আমরা ক্রোমোজোমের প্রকারভেদ পড়ব। মূলত বিভিন্ন আসলে বেসিসের উপর ভিত্তি করে ক্রোমোজোমকে প্রকারভেদ করা হয়েছে। প্রথমত সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোজোমকে প্রকারভেদ করা হয়েছে, যা কিনা 5 প্রকার। প্রথমটির নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার যদি একটা থাকে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে মনোসেন্ট্রিক, অর্থাৎ সেন্ট্রোমিয়ার একটা, এবং ক্রোমোজোম যদি এরকম থাকে সেটাকে বলতেছি আমরা মনোসেন্ট্রিক। ডাইসেন্ট্রিক অর্থাৎ সেন্ট্রোমিয়ার দুইটা, এই ধরনের ক্রোমোজোমকে বলতেছি আমরা ডাইসেন্ট্রিক, অর্থাৎ দুইটা সেন্ট্রোমিয়ার বিশিষ্ট ক্রোমোজোম। মূলত ধানের কয়েকটি প্রজাতিতে এই ডাইসেন্ট্রিক ক্রোমোজোম দেখা যায়। এর পরবর্তীতে পলিসেন্ট্রিক ক্রোমোজোম, যেখানে দুইয়ের অধিক সেন্ট্রোমিয়ার বিশিষ্ট ক্রোমোজোম থাকে, এবং কলা গাছের ক্রোমোজোমে সাধারণত এই ধরনের পলিসেন্ট্রিক ক্রোমোজোম দেখা যায়, অর্থাৎ দুইয়ের বেশি। এর পরবর্তীতে ডিফিউজড ক্রোমোজোম রয়েছে, যা কিনা সুনির্দিষ্ট স্থানে সুস্পষ্টভাবে কোনো সেন্ট্রোমিয়ার দেখা যায় না, অর্থাৎ ক্রোমোজোমটা দেখতে এরকম, এখানে লম্বাকৃতির অথবা হচ্ছে সুতাকৃতির, এখানে সেন্ট্রোমিয়ারটা দৃষ্টিগোচর হয় না, এই কারণে এটাকে ডিফিউজড ক্রোমোজোম বলা হয়। এর পরবর্তীতে আছে হচ্ছে
অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম, যেখানে মূলত কোনো ক্রোমোজোমের মধ্যে কোনো সেন্ট্রোমিয়ারই থাকে না, সেক্ষেত্রে এটাকে বলা হয় অ্যাসেন্ট্রিক বা সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোম। মূলত ডিফিউজড আর অ্যাসেন্ট্রিক ক্রোমোজোমের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ডিফিউজড ক্রোমোজোমে সুনির্দিষ্ট স্থানে সুস্পষ্টভাবে কোনো সেন্ট্রোমিয়ার থাকে না, অর্থাৎ যে কোনো জায়গায় থাকতে পারে। অর্থাৎ ডিফিউজডের ক্ষেত্রে, আমি কালারিং ইউজ করতেছি, ডিফিউজডের ক্ষেত্রে ক্রোমোজোমটা মধ্যে সেন্ট্রোমিয়ারটা যে কোনো জায়গায় থাকতে পারে, এখানেও থাকতে পারে, অথবা সেটা এখানেও থাকতে পারে, অথবা সেটা মাঝখানেও থাকতে পারে, অথবা সেটা একেবারে কর্নারেও থাকতে পারে। এই ধরনের, এবং সেটা ক্রোমোজোমের সাথে যেই বাহু সেটার সাথে মিক্সড আপ হয়ে থাকে। এই ধরনের ক্রোমোজোম হচ্ছে ডিফিউজড ক্রোমোজোম। আর অ্যাসেন্ট্রিক মানে হচ্ছে সেন্ট্রোমিয়ার অ্যাবসেন্ট। ওকে, এর পরবর্তীতে আমরা দেখছি সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদ, যা কিনা 4টা আকৃতির বা 4টা প্রকারের হয়ে থাকে। প্রথমটা হচ্ছে মেটাসেন্ট্রিক, অর্থাৎ সেন্ট্রোমিয়ারটা যখন একটা ক্রোমোজোমের ঠিক মাঝামাঝি অবস্থান করে, এ ধরনের ক্রোমোজোমকে বলা হয় হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। দেখতে অনেকটা ইংরেজি ভি অক্ষরের মতন। এরপরেরটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিকে মূলত সেন্ট্রোমিয়ারটি মধ্যকেন্দ্রিক, অর্থাৎ মধ্য থেকে একটু দূরে অবস্থান করে। এই ধরনের ক্রোমোজোমটা দেখতে অনেকটা ইংরেজি এল অক্ষরের মতো। এর পরবর্তীতে আছে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিকে মূলত হচ্ছে উপপ্রান্তকেন্দ্রিক। সেটা হচ্ছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি কোনো এক প্রান্তের কাছাকাছি অবস্থান করে, অর্থাৎ দেখা যাচ্ছে জিনিসটা হচ্ছে দেখতে ঠিক প্রান্তের ঠিক কাছে চলে এসেছে। এটা দেখতে অনেকটা ইংরেজি জে অক্ষরের মতো। এরপরে টেলোসেন্ট্রিক, অর্থাৎ যেটা একেবারে টেইল রিজিয়নে বা একেবারে প্রান্তভাগে অবস্থিত, সেটাকে বলা হয় হচ্ছে টেলোসেন্ট্রিক, অর্থাৎ একেবারে প্রান্তে অবস্থিত। এটাকে বলা হয় হচ্ছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। এটা অনেকটা দেখতে ইংরেজি আই অক্ষরের মতো। এই হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের 4টি ধরন বা আকৃতি। এরপরে মূলত হচ্ছে দেহ গঠন এবং লিঙ্গ নির্ধারণকারী বৈশিষ্ট্য অনুযায়ী ক্রোমোজোমকে 2টা ভাগে ভাগ করা যায়। একটার নাম হচ্ছে অটোজোম, আরেকটার নাম হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোজোম বলতে মূলত আমরা বুঝি দেহের গঠন কাঠামো বা দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন যেগুলো আছে সেইগুলো বহন করা ক্রোমোজোম। অটোজোম সেটকে নর্মালি হচ্ছে এ দ্বারা চিহ্নিত করা হয়। মানুষের শরীরে নর্মালি হচ্ছে 23 জোড়া 23 পেয়ার বা 23 জোড়া ক্রোমোজোম বা 23 জোড়া টোটাল 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম। পেয়ার হচ্ছে অটোজোম। আর সেক্স ক্রোমোজোম এটা হচ্ছে 1 পেয়ার। 1 পেয়ার যেই সেক্স ক্রোমোজোম, এটা হচ্ছে মূলত ছেলেদের ক্ষেত্রে XY
ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে এটা হচ্ছে এক্স এক্স, এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম। তো এই ছিল মূলত হচ্ছে আজকে ক্রোমোজোমের বিভিন্ন ধরনের প্রকার। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমরা ক্রোমোজোমের রাসায়নিক গঠন এবং উপাদান, এছাড়া ক্রোমোজোমের কাজ, এছাড়া কোষ বিভাজনে ক্রোমোজোমের কী কী ধরনের ভূমিকা আছে এগুলো নিয়ে আরও জানবো। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, অথবা আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে চাইলেও তোমরা পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো কোনো ব্যাপারে। এবং আশা করি তোমরা আগামী ক্লাসে আমরা ক্রোমোজোম সম্পর্কে ডিটেলস কমপ্লিট করতে পারবো পড়াটা। আজকের পড়া এই পর্যন্তই। সবাই অনেক যারা কষ্ট করে ক্লাসটা করেছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আজকের ক্লাস এ পর্যন্তই।